আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুভ সবাই সকাল ভালো স্যার। আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তোমাদের বাসার সবাই নিশ্চয়ই ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা। গত ক্লাসে আমরা প্রথম পার্ট আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পার্ট আলোচনা করব। ব্যবস্থাপনার ধারণায় আমরা আলোচনা করেছিলাম যে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার মৌলিক উপকরণ এবং ব্যবস্থাপনার কাজগুলি, মৌলিক কাজগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বাদশ জাস্ট মিনিট, একটু আচ্ছা, যে কথা আলোচনা হচ্ছিল যে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম পর্ব 1 ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থার মৌলিক উপকরণ এবং কাজগুলো। আজকে আলোচনা করব হচ্ছে ব্যবস্থাপনার স্তর, সার্বজনীনতা এবং ব্যবস্থাপনার গুরুত্ব। আর একটু সংক্ষিপ্ত আলোচনা করবো ব্যবস্থাপনার উৎপত্তি প্রমুখ দেশ নিয়ে। ঠিক আছে? তা চলো আমরা আলোচনা করতে যাচ্ছি ব্যবস্থাপনার স্তর। প্রথম প্রশ্ন ছিল ব্যবস্থাপনার স্তর। তোমরা জানো যে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। সেটি অর্জন করার জন্য, সবাইকে শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। সেটি সেটি হচ্ছে অর্জন করার জন্য ওই প্রতিষ্ঠান কিছু মৌলিক উপকরণ সংগ্রহ করে থাকে। অর্থাৎ লক্ষ্য অর্জন করার জন্য যতটুকু উপকরণ যে পরিমাণে দরকার, যে উপকরণ যে পরিমাণে দরকার সেগুলো সংগ্রহ করে। তো এই উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগানোর জন্য ব্যবস্থাপনা কি করে, তার ব্যবস্থাপকের কাজগুলো সুষ্ঠুভাবে দক্ষতার সহিত সম্পন্ন করার চেষ্টা করে। তো প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য ব্যবস্থাপনার যে লেভেল, ব্যবস্থাপনার যে ইয়াটা আছে, স্তরগুলো রয়েছে, এই স্তরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, দ্বিতীয় হচ্ছে মধ্য স্তরের ব্যবস্থাপনা, তৃতীয় হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হয় নাই তো এখন। স্ক্রিন শেয়ার হয় নাই এখন। স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা, হ্যাঁ রাইট। তাহলে আমরা ব্যবস্থাপনার তিনটি স্তর দেখলাম। যে ব্যবস্থাপনার যে ব্যবস্থাপকের কাজগুলো আমরা তিনটি স্তরে সম্পূর্ণ হয়ে থাকে। সেটা হচ্ছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা, মধ্য স্তরের ব্যবস্থাপনা, নিম্ন স্তরের ব্যবস্থাপনা। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, না? ইয়েস স্যার। ইয়েস স্যার। রাইট। তো এই তিনটি স্তর নিয়ে আজকে প্রথম আলোচনা করব। তাহলে চলো আমরা ব্যবস্থাপনা উচ্চ স্তর নিয়ে আলোচনা করব। উচ্চ স্তরের ব্যবস্থাপনা কাকে বলে? তোমরা জানো যে প্রতিষ্ঠানের শীর্ষ স্তরের ব্যবস্থাপনা, যেখানে প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গৃহীত হয়, সেই স্তরকে বলা হয় উচ্চ স্তরের ব্যবস্থাপনা। অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য নীতিমালা তৈরি করা হয়, প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়, প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, উদ্দেশ্য ও পরিকল্পনা প্রণয়ন করা হয়। তো এই উদ্দেশ্য, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কাজগুলো প্রতিষ্ঠানের উচ্চ স্তর নামক যে ব্যবস্থাপনা রয়েছে, ব্যবস্থাপনার যে উচ্চ স্তর রয়েছে, সেখানে গৃহীত হয়। কি তোমরা বুঝতে পারছো? তো আমরা উচ্চ স্তরের ব্যবস্থাপনা কাকে বলবো? যে প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত ব্যবস্থাপনার যে স্তরে গৃহীত হয়ে থাকে, সেই স্তরকে বলা হয় উচ্চ স্তরের ব্যবস্থাপনা। কি তোমরা কি বুঝতে পারছো এটুকু? জি স্যার, বুঝতে পারছি। আমি আবার বলবো একটু। জি স্যার, ভালো হতো।
আচ্ছা, আবার বলি, প্রতিষ্ঠানের 3টি স্তর থাকে: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। তো উচ্চ স্তরের ব্যবস্থাপনা এমন একটি ব্যবস্থাপনা যা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের যারা নির্বাহী থাকে তাদেরকে নিয়ে গঠিত হয়ে থাকে। এই শীর্ষ পর্যায়ের নির্বাহীরা কি করেন? প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ করে থাকেন। তার মানে নীতি নির্ধারণ উচ্চ স্তরের ব্যবস্থাপনা কাজ। উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে থাকেন, সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আর এই নীতি নির্ধারণ, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কাজগুলো ব্যবস্থাপনার যে স্তরে গৃহীত হয়ে থাকে সেই স্তরকে বলা হয় উচ্চ স্তরের ব্যবস্থাপনা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে আরো কয়েকটা প্রশ্ন আছে যে এই স্তরের ব্যবস্থাপনা যারা রয়েছে, ব্যবস্থাপনায় যারা থাকে তারা কারা? চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ, মহাব্যবস্থাপক। তোমাকে প্রশ্ন করা হতে পারে নীতি নির্ধারণ, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনা কোন স্তরে গৃহীত হয়? উত্তর দাও দেখি, কোন স্তরে গৃহীত হয়? উচ্চ স্তরে। উচ্চ স্তরে গৃহীত হয়। চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, এনারা কোন স্তরের ব্যবস্থাপক বলতো দেখি, বা কোন স্তরে অবস্থান করেন? উচ্চ স্তর। রাইট, উচ্চ স্তরে। তো এই স্তরে যারা থাকে, উচ্চ স্তরে যারা থাকে তাদেরকে প্রশাসনিক, এই সবাই শোনো, এই স্তরে যারা থাকে এই স্তরটাকে বলা হয় প্রশাসনিক স্তর। অর্থাৎ উচ্চ স্তর, ব্যবস্থাপনার উচ্চ স্তরকে বলা হয় প্রশাসনিক স্তর। কেন প্রশাসনিক স্তর বলা হয়? যে প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ, উদ্দেশ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি সম্পাদন, প্রতিষ্ঠানের নীতিমালা প্রণয়ন করা, এগুলো হচ্ছে প্রশাসনিক কাজ। আর এই প্রশাসনিক কাজগুলো ব্যবস্থাপনার উচ্চ স্তর করে থাকে বলেই উচ্চ স্তরকে প্রশাসনিক স্তর বলা হয়। তো যেহেতু এই প্রশাসনিক কাজগুলো উচ্চ স্তর হয়ে থাকে, তাই এই কাজগুলোকে প্রশাসনিক স্তর বলা হয় এবং যারা করে তাদেরকে প্রশাসক বলা হয়। সুতরাং প্রশাসকরা কোথায় অবস্থান করেন বলতো দেখি? ব্যবস্থাপনার প্রশাসকরা কোথায় অবস্থান করেন? উচ্চ স্তরে, মধ্য স্তরে না নিম্ন স্তরে? উচ্চ স্তরে। বাকি সবাই কি শুনতে পাচ্ছ? তাওসিফ শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, গুড। সবাই একটু শুনবে, আমি যাকে প্রশ্ন করবে সে উত্তর দিবে কিন্তু। আচ্ছা, তাহলে এই উচ্চ স্তরে যারা থাকে তারা শারীরিক পরিশ্রম কম করে থাকে। শারীরিক পরিশ্রম কম করে থাকে। এরা মানসিক, মেন্টাল ওয়ার্কটা বেশি করে থাকে। একটা হচ্ছে থিঙ্কিং আর একটা হচ্ছে ওয়ার্কিং। কি বোঝা গেছে? ডুইং। তো থিঙ্কিং ওয়ার্কটা বেশি করে থাকে আমাদের উচ্চ স্তরের ব্যবস্থাপকরা। তো এই উচ্চ স্তরের ব্যবস্থাপকরা বেশি ক্ষমতা ভোগ করে থাকে এবং বেশি সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে। এরা মেন্টাল ওয়ার্ক বেশি করে থাকে আর ফিজিক্যাল ওয়ার্কটা কম করে থাকে। তো এই জন্যই কয়েকটি পয়েন্ট হচ্ছে চিন্তনীয় বা মানসিক পরিশ্রম বেশি করে থাকে এরা। আর তারপর হচ্ছে উচ্চ স্তরকে প্রশাসনিক স্তর বলা হয়। ধারণাগত বা কল্পনা সংক্রান্ত এবং সমস্যা অনুধাবনের দক্ষতা এই স্তরে ব্যবস্থাপকদের বেশি দরকার হয়। আমরা কিন্তু আলোচনা করব যে ব্যবস্থাপকদের দক্ষতা পরের চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে কোন ব্যবস্থাপকের কোন কোন ধরনের দক্ষতা থাকা উচিত। কি বুঝতে পারছো এটুকু? তাহলে আমরা আবার বলি যে উচ্চ স্তরের ব্যবস্থাপনা হচ্ছে ওই ব্যবস্থাপনা যেখানে প্রতিষ্ঠানের শীর্ষ স্তরের নির্বাহীদের নিয়ে গঠিত হয়ে থাকে। এরা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজ করে থাকে। এই প্রশাসনিক কাজগুলোর মধ্যে রয়েছে নীতিমালা তৈরি করা, উদ্দেশ্য পলিসি নির্ধারণ করা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা, সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলো হচ্ছে আমাদের প্রশাসনিক কাজ। আর এই প্রশাসনিক কাজগুলো উচ্চ স্তরের ব্যবস্থাপকরা করে থাকে বলেই এই স্তরের ব্যবস্থাপকদেরকে প্রশাসকও বলা হয়ে থাকে। তো এই প্রশাসনিক কাজগুলো প্রতিষ্ঠানের কারা করে থাকে? কারা করে? যে চেয়ারম্যান করে, ব্যবস্থাপনা পরিচালক করে, পরিচালনা পর্ষদ করে থাকে, ব্যবস্থাপনা মহাব্যবস্থাপক, এরা সবাই উচ্চ স্তরে অবস্থান করে আর এরা এই কাজগুলো করে থাকে। আর এই কাজগুলো হচ্ছে প্রশাসনিক কাজ, তাই এই স্তরকে প্রশাসনিক স্তর বলা হয়। কি সবাই কি বুঝতে পারছো এটুকু? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? নো স্যার। না স্যার। আচ্ছা, রাতুল কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, গুড। না বুঝলে প্রশ্ন করবে অবশ্যই। তাহলে আমরা দেখলাম এরা মেন্টাল ওয়ার্ক বেশি করে, আর মানে থিঙ্কিং ওয়ার্কটা বেশি করে, আর ডুইং ওয়ার্কটা কম করে থাকে। কি ঠিক আছে তো? দেন এবার মধ্যস্তরের ব্যবস্থাপনা কাকে বলে? যে এই স্তরের ব্যবস্থাপকরা ব্যবস্থাপনা লেভেলের মাঝখানে অবস্থান করে। যার উপরে থাকে উচ্চ স্তরের ব্যবস্থাপক আর এদের নিচে থাকে নিম্ন স্তরের ব্যবস্থাপক। এই উচ্চ স্তরের ব্যবস্থাপক এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। কি বোঝা গেছে? সমন্বয়কারী হিসেবে কাজ করে। তো আমরা কিভাবে সংজ্ঞা বলতে পারি?
এ পর্যায়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উচ্চ স্তর ও নিম্ন স্তরের ব্যবস্থাপনা সমন্বয় সাধন করে থাকে। আমরা আবার বলবো, এই পর্যায়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উচ্চ স্তর, অর্থাৎ এই মধ্য স্তরের উপরে থেকে উচ্চ স্তরে, নিচে থাকে নিম্ন স্তর। এই উচ্চ স্তরে নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা রয়েছে এই ব্যবস্থাপনার মধ্যে একটা সমন্বয় সাধন করে থাকে। তো উচ্চ স্তর কর্তৃক কি করে, এরা মধ্য স্তরের ব্যবস্থাপকরা কি করে থাকে? উচ্চ স্তর কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে থাকে। প্রয়োজনীয় বিভাগীয় পরিকল্পনা কারণ হচ্ছে উচ্চ স্তর প্রশাসনিক স্তর, কি বুঝে গেছে? যেমন তোমরা একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলো, যে প্রশাসনে আমাদের কারা থাকে? কারা থাকে? প্রিন্সিপাল থাকে, ভাইস প্রিন্সিপালরা থাকে। এরা কোনো বিভাগের নয়, কিন্তু তার অধীনে কারা কারা থাকে? বিভিন্ন বিভাগীয় প্রধান থাকে, যেমন ব্যবস্থাপনা বিভাগ, তারপর হচ্ছে কি হিসাব বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ, ইংলিশ বিভাগ, আছে না? বলো তো দেখি, আছে কিনা? জি স্যার স্যার। আছে। রাইট। Yes, sir. এই যে অনেকগুলো স্যার। বিভাগ রয়েছে, এই বিভাগীয় ব্যবস্থাপকরা কি করে? প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল যা বলেন, বিভাগীয় ব্যবস্থাপকরা ওই কাজ করেন। এবার বিভাগীয় ব্যবস্থাপকরা কি করেন? ওনারা উচ্চ স্তর অর্থাৎ প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল থেকে যে সিদ্ধান্ত পান, সেটি আবার তার অধীনস্থ যে সকল শিক্ষকরা থাকেন তাদেরকে দিয়ে আবার বিভিন্ন কাজগুলো করান। কি ঠিক আছে? তো তাহলে আমরা বলবো যে উচ্চ স্তর কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে থাকে। যেমন উচ্চ স্তরে থাকে মহাব্যবস্থাপক, চেয়ারম্যান, মহাব্যবস্থাপক, পরিচালনা পরিষদ ব্যবস্থাপক। এরা ওই স্তরে থেকে সিদ্ধান্ত গ্রহণ করলো আগামী বছর কি করবে? 10% বেশি উৎপাদন করবে, 10% বেশি উৎপাদন করবে। এইটা বলেই উৎপাদন বিভাগকে ছেড়ে দিল। এখন উৎপাদন বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক কি করবে? উচ্চ স্তর যদি 10% কথা বলে, তা 10% অর্জন করার জন্য বিভাগীয় ব্যবস্থাপকরা কাজ করবে। এমনটা হতে পারতো যদি 20% কথা বলতো, তাহলে 20% জন্য অর্জন করার জন্য বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করতো। কি তাই না? ঠিক কিনা বলো তো দেখি। জি স্যার। রাইট। আচ্ছা, তোমাদেরকে বলি যদি যে 10%-এর জন্য 10% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা আর 20% বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা কি সেম পরিকল্পনা হবে? না স্যার। না, দুটার পরিকল্পনা ভিন্ন ভিন্ন হবে। এখন কি লক্ষ্য নির্ধারণ করে উচ্চ স্তর, সেই অনুযায়ী মধ্য স্তরের ব্যবস্থাপকরা ওই অনুযায়ী কাজ করবে। এখন ওই 10% অর্জন করার জন্য 10% বিক্রয় বৃদ্ধি করতে হবে, 10% বেশি উৎপাদন করার জন্য বেশি কাঁচামাল ক্রয় করতে হবে, বেশি মেশিনারিজ ক্রয় করতে হবে, বেশি লোক নিয়োগ করতে হবে, বেশি অর্থ খাটাতে হবে। তার মানে সবগুলো বিভাগ কি করবে? এই 10% অর্জন করার জন্য ওরা কাজ করবে। এই জন্য বলা হচ্ছে যে ওরা এখন কি উচ্চ স্তর কর্তৃক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বিভাগীয় পরিকল্পনা গ্রহণ করে। তো এই বিভাগীয় পরিকল্পনা বাস্তবায়নে কারা কারা থাকে? যত বিভাগীয় ব্যবস্থাপক থাকবে, আমি আবার বলি, মধ্যস্তরে কারা থাকে? বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার এরা অবস্থান করেন। এক কথাই হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক। তো বিভাগীয় ব্যবস্থাপক, এরপরে সহকারী বিভাগীয় ব্যবস্থাপক এরা থাকে। মাঝে মাঝে এরিয়া ম্যানেজার যে থাকে, জোনাল ম্যানেজার, এই ম্যানেজার গুলো এখানে বিভাগীয় ব্যবস্থাপক মানে বিভাগ এই মধ্যস্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে। এরপর আসলে দেখি এ স্তরের ব্যবস্থাপক যারা থাকে তাদের আন্তঃব্যক্তিক দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা বেশি প্রয়োজন। আমরা এই দক্ষতাগুলো কাকে বলে, কি কার জন্য বেশি প্রয়োজন, আমরা ঠিক পরে চ্যাপ্টার আলোচনা করব। তারপরে আন্তঃব্যক্তিক দক্ষতা, মানবীয় মানে আন্তঃব্যক্তিক দক্ষতা বলতে কি বোঝায়? যে মানুষ মানুষকে বুঝবে। যখন অনেক একটা দল বা গোষ্ঠী নিয়ে একজন ব্যক্তি কাজ করার জন্য লক্ষ্যপণে এগিয়ে যান, তখন এই দলের মধ্যে নানা মনে নানা মত রয়েছে, নানান ধরনের লোকের সংমিশ্রণ ঘটে, নানান লোকের নানান অভাব রয়েছে, চাহিদা রয়েছে। এই মানুষগুলোর অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, সুবিধা অসুবিধা বিবেচনা করে এগিয়ে যাওয়া, মানুষকে বোঝায়, এটা নাম হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা। মানুষকে বুঝতে পারার দক্ষতা, এটা হচ্ছে আন্তঃব্যক্তিক দক্ষতা। এরপর হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। ঠিক সমস্যা যদি হয়, সমস্যা কি কারণে হলো সেটি বোঝার দক্ষতা আমাদের মধ্যস্তরের ব্যবস্থাপকদের থাকা উচিত। যেমন একজন মানুষের গা গরম, ডাক্তারের কাছে গেল, এখন ডাক্তার দেখেই শব্দটা শুনেই যেন বুঝতে পারেন যে হ্যাঁ তার জ্বর হয়েছে, এটি যদি অনুধাবন করতে না পারেন, তার পক্ষে কি কোনো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে? বলতো দেখি একজন ডাক্তারের। না স্যার। ঠিক, তোমরা বুঝতে পারছো কি? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, গুড। না বুঝে থাকলে বলবে, অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করব।
এখন আসলে দেখি নিম্ন স্তরের ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। যে স্তরের ব্যবস্থাপনা সরাসরি মাঠ পর্যায়ে শ্রমিক কর্মচারীদের সাথে থেকে কাজ আদায়ের প্রয়োজনীয় তদারকি করে থাকে, সেই স্তরকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। প্রথম সারির ব্যবস্থাপনাও এদেরকে বলা হয়। আমরা যদি একটু চিত্রটা দেখার চেষ্টা করি, খেয়াল করো, এই স্তর দেখো, উচ্চ স্তর উপরে থাকে, এদের সংখ্যাটা কম হয়ে থাকে, শ্রমিক মানে মানুষের সংখ্যা কম হয়ে থাকে, মালিক 2 জন 3 জন 4 জন থাকে, তার অধীনে অনেকগুলো বিভাগ থাকে, প্রত্যেকটি বিভাগে বিভাগীয় ব্যবস্থাপক থাকে, অনেকগুলো এরিয়া সহকারী ব্যবস্থাপক থাকে। এরপরে নিম্ন স্তরের ব্যবস্থাপনা দেখো, এই স্তরে অনেক বেশি লোক থাকে, এই স্তরে ব্যবস্থাপকের সংখ্যাটা বেশি হয়ে থাকে, এই জন্য পরিধিটা একটু বেশি। তো এরা কি করে? ব্যবস্থাপকের সবাই কাজ করে, এরা নিজেরা কিন্তু কাজ করে না, উদ্দেশ্য বাস্তবায়ন করে না, এরা শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে কৌশলে কাজ উদ্ধার করাবে। তো এই শ্রমিকরা কোথায় অবস্থান করে বলো তো দেখি? শ্রমিকরা, এরা কি শ্রমিক? এই ব্যবস্থাপকরা কি শ্রমিক বলো তো দেখি? কে বলতে পারবে? না স্যার, ব্যবস্থাপক তো শ্রমিকরা শ্রমিক কোথায় না, অবস্থান করে? শ্রমিকরা কোথায় অবস্থান করে? নিম্ন নিম্ন স্তরে ব্যবস্থাপনার পরে, নিম্ন স্তরে ব্যবস্থাপনার পরে। তো এই যে নিচে যে শ্রমিক কর্মচারীরা থাকে, এদের সাথে সরাসরি জড়িত থাকে হচ্ছে নিম্ন স্তরের ব্যবস্থাপনা। নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা থাকে তারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে থেকে কাজ করে নেয়। যেমন লাইনম্যান, সুপারভাইজার। লাইনম্যান কি করে? এক লাইনে 50 জন শ্রমিক কাজ করছে, এই লাইনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, শ্রমিকরা ঠিকভাবে কাজ করছে কিনা, একজন লাইনম্যান থাকে। লাইনম্যান কি করে? শ্রমিকদের সাথে হাঁটাহাঁটি করে ওই শ্রমিকদের কাজ তদারকি করছে, এদেরকে কোনো ভুল ভ্রান্তি হলে সংশোধন করে দিচ্ছে। তার মানে সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে সম্পৃক্ত থেকে কাজ আদায়ের জন্য ব্যবস্থাপনার যে স্তরের ব্যবস্থাপকরা জড়িত থাকে, সেই স্তরের ব্যবস্থাপকদেরকে বলা হয় নিম্ন স্তরের ব্যবস্থাপক। তোমরা কি বুঝতে পারছো? এই তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন নেই। এখন আসো দেখি এখানে একটা প্রশ্নের কথা বলি। উচ্চ স্তরের ব্যবস্থাপকদেরকে প্রশাসনিক স্তর বলা হয়, উচ্চ স্তরের ব্যবস্থাপনাকে প্রশাসনিক স্তর বলা হয়, এই স্তরকে ব্যবস্থাপনা বলা হয় না। মৌলিক ব্যবস্থাপনা বলতে মধ্য স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনাকেই মৌলিক ব্যবস্থাপনা বলা হয়। কারণ হচ্ছে ব্যবস্থাপকীয় যে মৌলিক কাজগুলো, এগুলো আসলে বাস্তবায়িত হয়, সম্পন্ন হয় মধ্য স্তরের ব্যবস্থাপনা এবং নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে। অর্থাৎ মধ্য স্তরের ব্যবস্থাপনায় যে সকল ব্যবস্থাপক, নিম্ন স্তরের ব্যবস্থাপনায় যে সকল ব্যবস্থাপক থাকেন, তারাই আসলে ব্যবস্থাপকের কাজগুলো সম্পন্ন করেন বলে এই মধ্য স্তরের নিম্ন স্তরের ব্যবস্থাপকদেরকে ব্যবস্থাপক বলা হয়। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, কারো কোনো নেট সমস্যা থাকতে পারে, আমার এখানে ঠিক আছে। ওকে, তাহলে আর উচ্চ স্তরের ব্যবস্থাপকদেরকে প্রশাসক বলা হয় বা প্রশাসনিক স্তর বলা হয়। তাহলে আমরা কি দেখলাম? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর দেখলাম। তো এই নিম্ন স্তরকে বলা হয় প্রথম সারির ব্যবস্থাপনা, প্রথম সারির ব্যবস্থাপনা, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। ওকে, এখানে কারা অবস্থান করেন? সুপারভাইজার, লাইনম্যান, ফোরম্যান, কর্মনায়ক। নাম মুখস্থ রাখতে হবে, এমসিকিউ হবে। নিচের নিম্ন স্তরের ব্যবস্থাপনার মধ্যে কে অবস্থান করেন? কর্মনায়ক, ফোরম্যান, লাইনম্যান, সুপারভাইজার, এরা সবাই অবস্থান করেন। কিন্তু উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তরের শব্দ এখানে মিক্স করে তোমাকে প্রশ্ন করা হবে। তো এরা যেহেতু সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করেন, এরা শ্রমিকদের সাথে মেশিন অপারেট করার কাজে করেন, এই জন্য এদের কারিগরি দক্ষতা বেশি দরকার এবং মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা বেশি প্রয়োজন হয়। বলো, কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। জি না স্যার। মোহতাসিম? নো স্যার। নো স্যার। রাফিদ শেখ আছো? রাফিদ শেখ নেই। ওকে, প্রবলেম না থাকলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ব্যবস্থাপনার স্তর। আচ্ছা বলো দেখি, ব্যবস্থাপনা কয়টি স্তর রয়েছে? স্যার 3টি স্যার। কি কি? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। ওকে, সোহেল তাওসিফ বলো দেখি, কর্মনায়ক কোন স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে? কর্মনায়ক স্যার ভুলে গেছি স্যার এটা। ভুলে গেছো? ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে? স্যার নিম্ন স্তর। জায়েদ বলো, ক্রয় ব্যবস্থাপক কোন স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে? কোন স্তরের ব্যবস্থাপক?
জায়েদ, স্যার স্যার হ্যাঁ, ক্রয় স্যার ব্যব- নিম্ন স্তর ক্রয় ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক স্যার নিম্ন স্তর না না, যত বিভাগীয় স্যার ব্যবস্থাপক, মধ্যস্থ স্যার। হ্যাঁ, যত বিভাগীয় ব্যবস্থাপক আছেন তারা সবাই মধ্যস্তরের ব্যবস্থাপক। উচ্চস্তরে আচ্ছা আমি আবার বলি, যত বিভাগীয় কি কি বিভাগ থাকে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাব বিভাগ, অর্থ বিভাগ, মানব সম্পদ বিভাগ, এরকম আরো অনেক বিভাগ আছে না? এই বিভাগগুলো আমাদের মধ্যস্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে। আর সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করেন কর্মনায়ক, ফোরম্যান, লাইনম্যান, সুপারভাইজার। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে, কোন স্তরের ব্যবস্থাপক? ফোরম্যান নিম্ন স্তর। নিম্ন স্তরের ব্যবস্থাপক, রাইট। এখন আসলে কি ব্যবস্থাপনা সার্বজনীন, এইটা ভালো করে একটু জানবে। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, ব্যবস্থাপনা সার্বজনীন। দেখো, আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে, কত বছর পূর্বে বলো তো দেখি? 2500 বছর। 2500 বছর। আজ থেকে 2500 বছর পূর্বে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আরো 400 বছর পূর্বে, 400 খ্রিস্টপূর্বাব্দে, 400 খ্রিস্টপূর্বাব্দে, যে কোনো প্রশ্ন হতে পারে, 2500 বছর পূর্বে অথবা 400 খ্রিস্টপূর্বাব্দে কে বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল? গ্রিক দার্শনিক সক্রেটিস। গ্রিক দার্শনিক সক্রেটিস। তাহলে সক্রেটিস একজন আমাদের হচ্ছে প্রাচীন যুগের একজন ব্যবস্থাপক, প্রাচীন যুগের একজন ব্যবস্থাপক। ইনি বলেছেন ব্যবস্থাপনা সার্বজনীন। তো এই শব্দটা যখন উনি 2500 বছর পূর্বে বলেছেন, এরপরে যখন শিল্প বিপ্লব হলো, শিল্পগুলো পরবর্তী যুগে যখন হেনরি পেল, এফডিএল টেলর, পিটার এফ ড্রাকার, এরকম আরো অনেক আমাদের ব্যক্তি যখন আসছেন, তখন ওনার কথাটাকে সমর্থন দিয়েছেন এবং সেটিকে এস্টাবলিশ করার কাজ করেছেন। এজন্য আমরা বলবো যে ব্যবস্থাপনা সার্বজনীন। কেন ওনারা সার্বজনীন বলেছেন? যে ব্যবস্থাপনা সার্বজনীনতা বলতে সর্বত্রই ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা, গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতাকে বোঝায়। তোমার পরিবার বলো, তোমার বাবা যে চাকরি করেন অথবা ব্যবসা করেন অথবা যে কোনো ভাবে ইনকাম করেন, তার ইনকাম আনলিমিটেড নয়, লিমিটেড ইনকাম। এই লিমিটেড ইনকাম দিয়ে পরিবার কিভাবে খরচ করবে, ছেলে মেয়ের কত টাকা খরচ, খাবার খরচ কত, যাতায়াত খরচ কত, বস্ত্র খরচ কত, এন্টারটেনমেন্ট খরচ কত, ইত্যাদি বিষয়গুলো বাবা তখন হিসাব কষেন। এই যে হিসাব কষা বাসায় বসে থেকে, এটা হচ্ছে এক ধরনের প্ল্যানিং, তার মানে পরিকল্পনা করা করে থাকে। তাহলে এই ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সংক্রান্ত আরো ব্যবস্থাপনার যে নীতিগুলো রয়েছে, প্রক্রিয়া পদ্ধতি রয়েছে, একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র, মানে পরিবার, সামাজিক যে সকল সংগঠন রয়েছে, সামাজিক সংগঠনের কথা তোমরা জানো তো নাকি? বলো দেখে, মসজিদ একটি সামাজিক প্রতিষ্ঠান নাকি অন্য কোনো প্রতিষ্ঠান? মসজিদ সামাজিক স্যার। রাইট, মসজিদ সামাজিক প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, তারপরে তোমাদের জাতীয় যে সকল প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় একটি ব্যাংক বলো অথবা বিজিএমই বলো, এপিসিসিআই বলো, আন্তর্জাতিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে যেমন সার্ক বলো, ডব্লিউটিও বলো, জাতিসংঘ বলো, তার মানে হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার যে প্রক্রিয়া, নীতি, পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়, নীতি, প্রক্রিয়া, পদ্ধতি প্রয়োগ করা হয়। এগুলো প্রয়োগ ছাড়া এই প্রতিষ্ঠানগুলো কখনই তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। প্রতিষ্ঠানের কর্তা, বাড়ির কর্তা যদি আয়ের আগেই, আয় হওয়ার সাথে সাথে যদি পরিকল্পনা না করেন, মাসের মাঝখানে গিয়ে টাকা শেষ হয়ে যাবে, বাকি সময় উনি পরিবার লিড করতে পারবেন না। এই জন্য বলা হচ্ছে যে ব্যবস্থাপনা প্রক্রিয়া, নীতি, পদ্ধতি ইত্যাদি প্রয়োগ ছাড়া কোনো প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে না। ব্যবস্থাপনা প্রক্রিয়ার এই পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই কাজগুলো একজন ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে সমানভাবে প্রযোজ্য। তার মানে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠান এই ব্যবস্থাপনা সংক্রান্ত যে নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কাজগুলো রয়েছে, এগুলোর প্রয়োগ ছাড়া লক্ষ্য অর্জন করতে পারে না। তাই ব্যবস্থাপনাকে একটি সার্বজনীন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কি কার কোনো প্রশ্ন এই জায়গায়? বলো দেখি, প্রশ্ন আছে? রাইট, আচ্ছা। তারপরে ব্যবস্থাপনার গুরুত্ব তোমরা একটু পড়ে নিও বাসায়। তারপর ব্যবস্থাপনা কি করে, যে লক্ষ্য অর্জনের জন্য যে সকল উপকরণ দরকার হয়, এই উপকরণগুলোর প্রপারলি কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক কি করে, তার ব্যবস্থাপকের কাজগুলো সুষ্ঠু দক্ষতার সহিত সম্পন্ন করেন।
যার ফলে যে সকল 6M নামক যে মৌলিক উপকরণ রয়েছে এই উপকরণাদি সুষ্ঠুভাবে ব্যবহার হয়। ঠিক আছে তো? এরপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধি মানে একজন ব্যবস্থাপক কি করে তার ব্যবস্থাপক কাজগুলো দক্ষতার সহিত সম্পন্ন করার চেষ্টা করবেন। তো প্রপার প্ল্যানিং, প্রপার অর্গানাইজিং, প্রপার স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং ইত্যাদি কাজগুলো যদি সম্পন্ন হয় তো একজন ব্যবস্থাপক দক্ষতার সহিত কাজগুলো সম্পন্ন করতে পারবে। শৃঙ্খলা প্রতিষ্ঠা মানে কি? যে প্রতিষ্ঠানের রীতিনীতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি ইত্যাদি বোঝানো হয়ে থাকে। তো যখন ব্যবস্থাপনা নামক প্রয়োগ করা হয় তখন কি করে কার কতটুকু কাজ, কে কখন কতটুকু কাজ সম্পন্ন করবে, কার নিকট জবাবদিহি করবে, কে কার অধীনস্থ, কাকে অর্ডার করবে ইত্যাদি সবগুলো কি করা হয়, একটি সুন্দর একটা ছক আঁকা হয়, প্ল্যানিং এর মধ্যে থাকে। যার ফলে যার ইচ্ছা যেমন তেমন ভাবে চলতে পারে না এবং যেমন ইচ্ছে তেমন ভাবে কাজ করতে পারে না, যার ফলে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। এর ফলে উত্তম একটা সম্পর্ক, উত্তম সম্পর্ক বলতে শ্রমিক এবং ব্যবস্থাপনার মধ্যে একটা উত্তম সম্পর্ক তৈরি হবে। কারণ হচ্ছে ব্যবস্থাপনা লেভেলদেরকে ওদেরকে শ্রমিক বলা হয় না, বরং যাদেরকে দিয়ে কার্য উদ্ধার করে নেওয়া হয় তাদেরকে শ্রমিক বলা হয়। অর্থাৎ নিম্ন স্তরের ব্যবস্থাপক যাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে তারা শ্রমিক, আর মধ্যস্তর, উচ্চস্তর, নিম্ন স্তর এরা হচ্ছে ব্যবস্থাপক। এদের সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে শ্রমিকরা কাজ করে একটা ভালো তৃপ্তি পাবে না এবং তাদেরকে দিয়ে কাজ উদ্ধার করা যাবে না। এই জন্য বলা হচ্ছে যে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা হবে যদি ব্যবস্থাপনা প্রয়োগ করা হয় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তার কারণে এই ব্যবস্থাপনায় অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়, অনেক লোক কাজ করার সুযোগ পায়, জীবিকা অর্জন করার সুযোগ পায়। তাহলে আমরা দেখলাম ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার সর্বজনীন। কার কোনো প্রশ্ন আছে? বলো তো দেখি, এই জায়গায় কার কোনো প্রশ্ন আছে? না স্যার। কার কোনো? ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। দেখো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ হয়। ব্যবস্থাপনার উৎপত্তির সময়কালকে 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাচীন যুগ, আমি সংক্ষেপে বলবো সময় কম। প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ আর আধুনিক যুগ। একেবারে সিম্পল। দেখো আজ হচ্ছে 2020 সাল, তার মানে 2020 সাল পূর্বে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্মের ঠিক পূর্বের সময় 5000 বছর পূর্ব পর্যন্ত সময়কালটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ। তার মানে যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্ব সময় পর্যন্ত সময়কালটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ। কি কার কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছো? এই সবাই কি বুঝতে পারছো আমার কথা? না বুঝো নাই? আচ্ছা, আমি আবার বলি, যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্ব সময়কালকে বলা হয় প্রাচীন যুগ। তার মানে খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে যীশু খ্রিস্টের জন্ম যখন করেন তখন সময়কাল হচ্ছে 5000 বছর। এই 5000 বছর হচ্ছে আমাদের প্রাচীন যুগ, প্রাচীন যুগের ব্যবস্থাপনা। এই সময় মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠেছিল। মিশরীয় সভ্যতা তোমরা জানো, মিশরীয় পিরামিডের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। মিশরীয় সভ্যতা ওই সময় গড়ে উঠেছিল ওই 5000 বছর সময়কালে। বেবিলনীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ভারতীয় সভ্যতা, হ্যাঁ, এই সভ্যতাগুলো আমাদের প্রাচীন যুগের সভ্যতা। এরা একটা সভ্যতা গড়ে উঠেছে, ধ্বংস হয়েছে, আরেকটি সভ্যতার আবির্ভাব ঘটেছে। তো এই সভ্যতাগুলো গড়ে তোলার পেছনে অনেক লোকের অক্লান্ত পরিশ্রম, পরিকল্পনা, সংগঠন, শ্রমিক সংখ্যা নিয়োগ ইত্যাদির সংমিশ্রণ ঘটেছে। তো এই সময় ব্যবস্থাপনার উৎপত্তি হয়। এরপরে মধ্যযুগ হচ্ছে ঠিক যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন জন্মের 1750 বছর পর, হ্যাঁ জন্মের পর 1750 বছর, জন্মের পর 1750 বছর, এই সময় আমাদের মধ্যযুগ। তাহলে মধ্যযুগের ব্যবস্থাপনার সময়কাল কত বলো দেখি? মধ্যযুগের ব্যবস্থাপনার সময়কাল কত? 1700 কত বছর? এই 1700 কত? 1750 বছর, যা যীশু খ্রিস্টের জন্মের পরে, অর্থাৎ 0 থেকে 1750 বছর। এটা হচ্ছে আমাদের মধ্যযুগের ব্যবস্থাপনা। এই যুগে কারা কারা কাজ করেছেন তোমরা এগুলো নাম শুনেছো। আল ফারাবি, ইসলাম বইতে নাম, ইসলাম শিক্ষা বইতে তোমরা নিশ্চয়ই পড়েছো। আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা পেসিওলি, থমাস মুর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনারা কিন্তু এই সময় হচ্ছে জন্মগ্রহণ করেছেন এবং পৃথিবীটাকে
সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য ওনারা কাজ করেছেন। এরপর হচ্ছে শিল্প বিপ্লব যুগের ব্যবস্থাপনা। শিল্প বিপ্লব যুগ 100 বছর, 1750 থেকে 1850, এই সময় হচ্ছে শিল্প বিপ্লব যুগ। এই সময় শিল্পের বিপ্লব ঘটেছিল, অর্থাৎ উৎপাদনের ব্যাপক পরিবর্তন হয়েছিল। এই সময় কারা এই সময় খুব বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন? জেমস স্টুয়ার্ট, দেখো, অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন, চার্লস বেবেজ, জেমস ওয়াট, এনারা ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ সম্পাদনে খুব বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের এখান থেকে রবার্ট ওয়েন সংক্রান্ত প্রশ্ন আসে, চার্লস বেবেজ নিয়ে আসে, অ্যাডাম স্মিথ নিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, অর্থনীতি জনক অ্যাডাম স্মিথ, রবার্ট ওয়েন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনা জনক, তারপর চার্লস বেবেজ আধুনিক কম্পিউটার শাস্ত্রে গণনা শাস্ত্রের জনক, তাই না? এরকম বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়াট। এনারা এই সময়, এই শিল্প বিপ্লব সময় শিল্পের প্রয়োজনে এনাদের ব্যবস্থাপনা কাজ করেছেন। এরপরে শিল্প বিপ্লব ঠিক পরবর্তী যুগ আরো 100 বছর, অর্থাৎ 1850 থেকে 1950, এই 100 বছর আবার হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই সময় তোমরা জানো আধুনিক ব্যবস্থাপনার জনক, আমরা প্রথম অধ্যায়ে প্রথম লেকচারে বলেছিলাম, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওল, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর, হেনরি এল গ্যান্ট, লরেন্স এল গ্যান্ট, অর্থাৎ এফ.ডব্লিউ. টেলরের একজন সহকর্মী, মেরি পার্কার ফলেট, হুগো মুনস্টার, ফ্রাঙ্ক পি গিলব্রেথ, লিলিয়ান এম গিলব্রেথ, এনারা স্বামী স্ত্রী। এলটন মেও, তারপরে চেস্টার আই বার্নার্ড, অলিভার শেলডন, এনারা হচ্ছেন শিল্প বিপ্লব পরবর্তী যুগের ব্যবস্থাপনা। অর্থাৎ তোমরা আজকের যে ব্যবস্থাপনা উন্নত দেখতে পাচ্ছ, একটা সময় এরকম ব্যবস্থাপনা ছিল না, একটা সময় এরকম ব্যবস্থাপনা ছিল না। এগুলো মানে আপডেট ভার্সন আজকে আমরা আলোচনা করছি। ঠিক আছে, এরপরে আধুনিক যুগ তাহলে কবে শুরু হয়? 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। অর্থাৎ আমরা আজও শিল্প বিপ্লব বা ব্যবস্থাপনার যে যুগটার মধ্যে অবস্থান করছে, সেটি হচ্ছে আধুনিক যুগে অবস্থান করছে। কি ঠিক আছে তো? আধুনিক যুগে অবস্থান করছি। তাহলে প্রশ্ন হতে পারে, আধুনিক যুগের সূচনা হয়েছে কত সালে? বলো তো দেখি, আধুনিক যুগের সূচনা হয়েছে কত সালে? 1950। রাইট। এরপরে হচ্ছে প্রাচীন যুগের সময়কাল কত? প্রাচীন যুগের সময়কাল কত? ৫,০০০ থেকে যীশুখ্রিস্ট জন্ম পর্যন্ত ৫,০০০ বছর। ৫,০০০ বছর প্রাচীন যুগের সময়কাল, ৫,০০০ বছর, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫,০০০ থেকে যীশু খ্রিস্টের জন্মের সময়কাল পর্যন্ত। আর মধ্যযুগের বয়স কত? মধ্যযুগের সময়সীমা কত? ১৭৫০ বছর। শিল্প বিপ্লব যুগ ১০০ বছর, ১৭৫০ থেকে ১৮৫০। শিল্প বিপ্লব পরবর্তী যুগ আরো ১০০ বছর, অর্থাৎ ১৮৫০ থেকে ১৯৫০। তোমাকে প্রশ্ন করা হবে হেনরি ফিওল কোন যুগের ব্যবস্থাপক? ওনাকে বলা হয় আধুনিক যুগের ব্যবস্থাপক। হ্যাঁ, আধুনিক মানে আধুনিক ব্যবস্থাপনার জনক, কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন শিল্প বিপ্লব পরবর্তী যুগ। দেখো, উনি জন্মগ্রহণ করেছেন কবে? আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। ঠিক আছে, আধুনিক যুগ শুরু হয়েছে ১৭৫০, কিন্তু তার আগে কিন্তু মানে ওনার প্রায় কৃতকর্ম প্রায় শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে তো? এখন আসো দেখি তাহলে বাসার হোমওয়ার্ক কি থাকছে। তোমরা একটু এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট বাড়ির কাজ। হ্যাঁ, বাড়ির কাজটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। আচ্ছা, আমি দিয়েছি, কিন্তু তোমাদের এখন একটু আমি প্রেজেন্টটা নিব, একটু প্রেজেন্টটা নিই। আচ্ছা, তাহলে তোমরা শোনো, এটা নিয়ে আরো একটা লেকচার দেওয়ার কথা ছিল আমার, কিন্তু যেহেতু সময় স্বল্প, আমাদের আর তৃতীয় লেকচার দেওয়া সম্ভব হবে না। আমরা পরের যেটা শুরু হবে, দ্বিতীয় অধ্যায় শুরু করব, কিন্তু তার আগে এই হোমওয়ার্কটা আমাদের শো করতে হবে। নেক্সট ক্লাসে এই হোমওয়ার্ক শো করতে হবে। আগামীকালকে ক্লাস আছে কিন্তু তোমাদের সাথে আমার। ঠিক আছে? ক্লিয়ার তোমাদের কাছে? কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন না থাকলে তোমরা বাসায় ভালো